আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব প্রথমেই যে একটা লাইমস্টোন থেকে লাইমস্টোনের স্যাম্পল থেকে কিভাবে ওই লাইমস্টোনে কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট ছিল, কত পরিমাণ স্যান্ড ছিল, কত পরিমাণ ক্লে ছিল এটা নির্ণয় করা যায়। তো এই জন্য আমরা প্রথমে করি একটা পাউডার লাইমস্টোনকে আমরা হাইড্রোলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই। হাইড্রোলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করানোর ফলে ক্যালসিয়াম লাইমস্টোনের যে লাইমস্টোন অ্যাসিডের সাথে বিক্রিয়ার ফলে সেটা ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এবং পানি উৎপন্ন করে। তো তখন হয় কি, আমরা যখন এই হাইড্রোলিক অ্যাসিডটা দিয়ে দেই, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়ার পরে আমরা যদি ওই সলিউশনটাকে ফিল্ট্রেট করি, তাহলে ফিল্ট্রেট পেপারে আমরা যা পাবো সেখানে থাকবে আমাদের ক্লে এবং স্যান্ডের পরিমাণ, এবং ওই আর বাকি যা থাকবে ওই ছাঁকনির পরে যা থাকবে সেগুলো হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বনেট ছিল। তাহলে আমরা যদি টোটাল ওয়েট থেকে ছাঁকনিতে যা ছিল, ফিল্টার পেপারে যা ছিল সেটা যদি বাদ দেই, তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা পেয়ে যাব। এবং ফিল্টার পেপারে যে সলিউশনটা থাকবে সেখানে থাকবে কম্পোজিশন থাকবে, সেখানে থাকবে ক্লে এবং স্যান্ডের পরিমাণ। তো ক্লেটা আমরা কিভাবে পাবো? ওই সলিউশনটাকে যদি আমরা ওই কম্পোজিশনগুলোকে যদি আমরা পানির সাথে মিশাই, তখন পানির সাথে ক্লেটা মিশে যাবে এবং নিচে থাকবে স্যান্ড। তো এরপরে যদি ওই যে ক্লেটা ছিল, ক্লেটাকে আমরা যদি পানিটাকে ড্রাই করে ওয়েট করি, তাহলে আমরা ক্লের পরিমাণ পেয়ে যাব এবং নিচে যা থাকবে সেটা হচ্ছে আমার স্যান্ডের পরিমাণ। তো এইভাবে হচ্ছে আমরা আলাদা আলাদা করে ক্লে, ক্যালসিয়াম কার্বনেট এবং স্যান্ডের পরিমাণটা পেতে পারি। তো এখানে একটা ম্যাথ আছে যেখানে প্রথমেই দেওয়া আছে যে আমরা ইনিশিয়াল কিছু লাইমস্টোন নিয়েছিলাম 445.45 গ্রাম এবং এটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে দেওয়ার ফলে ফিল্টার পেপারে থেকে গেল 120.23 গ্রাম। অর্থাৎ এখানে আছে কি কি? ক্লে এবং স্যান্ড। এরপরে the residue after decantation, অর্থাৎ ডিকেন্টেশন মানে কি? ওটাকে পানির সাথে স্টিয়ার করার পর মিশানোর পরে ওই মিশ্রণ থেকে যে আমরা পানিটা পেলাম সেই পানিটাকে যদি আমরা ওয়েট করি ড্রাই করে, তাহলে আমরা পেলাম 68.42 গ্রাম। এবার আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ, স্যান্ডের পরিমাণ এবং ক্লে এর পরিমাণ। তো প্রথমে আমাদের ইনিশিয়াল ওয়েট যা ছিল, ফিল্টার পেপারে যে ওয়েট ছিল, এবং এখানে ড্রাইং হবে না, ড্রাইং একবারই হবে, ড্রাই ওয়েট অফ রেসিডিউ আফটার ডিকেন্টেশন, মানে ড্রাই ওয়েট হবে, এখানে ড্রাইংটা হবে না, 68.42 গ্রাম। ওয়েট অফ ক্যালসিয়াম কার্বনেট W - W1 equals to 325.22 গ্রাম। অর্থাৎ ইনিশিয়াল ওয়েট থেকে ফিল্টার পেপারের ওয়েটটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা পেলাম। এবং পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট তাহলে কিভাবে পাবো? যতটুকু ক্যালসিয়াম কার্বনেট রয়েছে ডিভাইডেড বাই টোটাল ওয়েট ইন্টু 100, তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ পেলাম। এবং ওয়েট অফ ক্লে, এখন আমার ফিল্টার পেপারে যতটুকু পরিমাণ ছিল তার থেকে যদি আমরা যেটা ডিকেন্টেশন, অর্থাৎ ডিকেন্টেশনটা হচ্ছে কি, যে আমার নিচে যেটুকু পড়েছিল সেটা তো স্যান্ড ছিল, তাহলে দুইটা থেকে যদি আমি বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব ক্লে এর পরিমাণ। তো ক্লে এর পরিমাণটা কিভাবে পেলাম? W1 থেকে W2 বাদ দিলে আমরা ক্লে এর পরিমাণটা পেয়ে গেলাম, এবং ক্লে এর পরিমাণ ডিভাইডেড বাই টোটাল ওয়েট ইন্টু 100 দিলে ক্লে এর ওয়েটটা পেয়ে গেলাম পার্সেন্টেজ। এবার পার্সেন্টেজ অফ স্যান্ড, এখন টোটালি ছিল আমার 100-এর মধ্যে 73% হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বনেট, 12% হচ্ছে স্যান্ড। তাহলে আমরা কিভাবে পেয়ে যাব? 15% হচ্ছে আমার স্যান্ডের পরিমাণ, দুইটা থেকে মাইনাস করে দিলে 100 থেকে। এখন কিছু কেমিক্যাল অ্যানালাইসিস হয় লাইমস্টোনে। তো কেমিক্যাল অ্যানালাইসিসের ভিতরে আমরা লাইমকে 3 ভাগে ভাগ করি, এটার হাইড্রোলিক্স ইন্ডেক্স এবং সিমেন্টেশন ইন্ডেক্সের মাধ্যমে। তো হাইড্রোলিক্স আমাদের লাইমস্টোনে ক্যালসিয়াম টেস্ট করার সময় 5টা প্রিন্সিপাল কম্পোনেন্টকে নিয়ে এই টেস্টটা করা হয়, এই ইন্ডেক্সগুলো নির্ণয় করা হয়। সেটা কি? ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়া, অ্যালুমিনা, সিলিকা এবং আয়রন অক্সাইড। এবং হাইড্রোলিক ইন্ডেক্সটা কিভাবে বের করা হয়? হাইড্রোলিক ইন্ডেক্স বের করার নিয়ম হচ্ছে সিলিকা প্লাস অ্যালুমিনা প্লাস অক্সাইডস অফ আয়রন, অর্থাৎ লাইমস্টোনে যে পরিমাণ সিলিকা রয়েছে প্লাস যে পরিমাণ অ্যালুমিনা রয়েছে প্লাস অক্সাইডস অফ আয়রন রয়েছে ডিভাইডেড বাই লাইম প্লাস ম্যাগনেসিয়া, অর্থাৎ যে পরিমাণ লাইম রয়েছে যে পরিমাণ ম্যাগনেসিয়া রয়েছে সেটাকে যোগফল দিয়ে ডিভাইড করলে আমরা হাইড্রোলিক ইন্ডেক্স পেয়ে যাব ওই লাইমের জন্য।
এবং সিমেন্টেশন ইন্ডেক্স বের করার সূত্র হচ্ছে 2.8 ইন্টু সিলিকা প্লাস 1.1 ইন্টু অ্যালুমিনা প্লাস 0.7 ইন্টু অক্সাইডস অফ আয়রন ডিভাইডেড বাই লাইম প্লাস 1.4 ম্যাগনেসিয়াম। এখন এই হাইড্রোলিক ইন্ডেক্স এবং সিমেন্টেশনের উপর ডিপেন্ড করে আমাদের লাইমকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফিবলি হাইড্রোলিক লাইম। ফিবলি হাইড্রোলিক লাইমে হাইড্রোলিক ইন্ডেক্সের পরিমাণ থেকে 0.1 থেকে 0.2 এবং সিমেন্টেশনের পরিমাণ থেকে 0.2 থেকে 0.4। এরপরে আছে মডারেটলি হাইড্রোলিক লাইম। এখানে হাইড্রোলিক ইন্ডেক্সের পরিমাণ থেকে 0.2 থেকে 0.3 এবং সিমেন্টেশনের পরিমাণ থেকে 0.4 থেকে 0.6 এবং এমিনেন্টলি হাইড্রোলিক লাইমের হাইড্রোলিক ইন্ডেক্সের পরিমাণ থেকে 0.3 থেকে 0.4 এবং সিমেন্টেশনের পরিমাণ থেকে 0.6 থেকে 1। তো এখন আমরা একটা ম্যাথ দেখি, যে ম্যাথে বলে দেওয়া আছে যে কেমিক্যাল অ্যানালাইসিস লাইমস্টোনে করা হয়েছে, যেখানে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ আছে 70%, সিলিকার পরিমাণ আছে 20%, তারপরে অ্যালুমিনিয়াম পরিমাণ আছে 6%, ম্যাগনেসিয়া 1.5% এবং আয়রন অক্সাইড 2.5%। এখান থেকে আমাদেরকে ওই লাইমের জন্য ওই লাইমস্টোনে লাইমের কি ধরনের লাইম এবং সেই লাইমস্টোনের হাইড্রোলিক ইন্ডেক্স এবং সিমেন্টেশন ইন্ডেক্স বের করতে বলা হয়েছে। তো হাইড্রোলিক ইন্ডেক্সের সূত্র কি ছিল আমাদের? 20 প্লাস, এখানে প্লাস হবে 20 মানে হচ্ছে আমার সিলিকা প্লাস অ্যালুমিনা প্লাস অক্সাইড অফ আয়রন। সিলিকার পরিমাণ 20, অ্যালুমিনিয়াম পরিমাণ 6 প্লাস অক্সাইড অফ আয়রনের পরিমাণ 2.5 ডিভাইডেড বাই লাইম প্লাস ম্যাগনেসিয়াম। তাহলে লাইমের পরিমাণ কত ছিল? 70%, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড মানে তোমার লাইম 70 প্লাস 1.5 ম্যাগনেসিয়া। তাহলে দুইটা যোগ করে এই তিনটা যোগ করব, এই দুইটা যোগ করব, যোগ করে ডিভাইড করলে আমরা হাইড্রোলিক ইন্ডেক্সের পরিমাণ পেয়ে গেলাম, সেটা হচ্ছে 0.399। তো 0.399 আমার কিসে পড়ে? এমিনেন্টলি হাইড্রোলিক লাইমের ভিতরে। এরপর সিমেন্টেশন ইন্ডেক্স। সিমেন্টেশন ইন্ডেক্সে কি বলা হয়েছিল? 2 ইন্টু সিলিকা, তাহলে 2.8 ইন্টু সিলিকার পরিমাণ 20%, 1.1 into alumina, 1.1 into 6 alumina এবং 0.7 into iron oxide, 0.7 into iron oxide 2.5 divided by lime plus 1.4 into magnesium করলে আমার মান আসলো 0.892, যেটা আমার এমিনেন্টলি হাইড্রোলিক লাইমের ভিতরে পড়ে। তাহলে আমাদের হাইড্রোলিক ইন্ডেক্স বের করা শেষ, সিমেন্টেশন ইন্ডেক্স বের করা শেষ। এরপরে আমরা দেখলাম এটা হচ্ছে এমিনেন্টলি হাইড্রোলিক লাইম। দেন আমরা কোয়ালিটিস অফ গুড লাইম। গুড লাইমের কোয়ালিটিস গুলো কি কি হয়? প্রথমেই হচ্ছে ইট শুড বি ফ্রি ফ্রম অ্যাশেস, আন্ডার বার্ন্ট পার্টিকেলস অ্যান্ড ইম্পিউরিটিস। অর্থাৎ যদি আমরা লাইম দেখি সেখানে অ্যাশেস থাকবে না, এটা হচ্ছে প্রথম কোয়ালিটি, যে কোনো প্রকার বার্ন্ট পার্টিকেল থাকবে না এবং অন্যান্য ইম্পিউরিটিস থাকবে না, তাহলে এটাকে বলবো আমরা পিওর বা গুড কোয়ালিটির লাইম। এবং ইট মাস্ট পাস থ্রো সিভ নাম্বার 64, অর্থাৎ 64 নং সিভ দিয়ে এটা পাস করবে লাইমগুলো। এরপরে লাইমে কিছু টেস্ট করা হয়। প্রথমে হচ্ছে অ্যাডহেসিভ স্ট্রেংথ টেস্ট, অর্থাৎ কত কি পরিমাণ লাইম দুইটা ব্রিককে একসাথে লাগিয়ে রাখতে পারে, অ্যাডহেসিভ ক্ষমতা কত এর। তো এটা টেস্টটা কিভাবে করা হয়? প্রিপেয়ার পেস্ট, এখানে পেস্ট হবে, হবে prepare a paste of freshly burnt slime and standard and in the proportion 1:3 with requisite amount of water। অর্থাৎ লাইমের একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে স্যান্ড দিয়ে, লাইম এবং স্যান্ডের একটা পেস্ট বানাবো, যেখানে আমার পরিমাণটা হবে 1:3 এবং এই 1:3 উইথ রিকুইজিট অ্যামাউন্ট অফ ওয়াটার, এখানে স্ট্যান্ডার্ড হবে না, এখানে হবে স্যান্ড। তো এরপরে দুইটা স্ট্যান্ডার্ড সাইজ ব্রিক নিব, ব্রিক নেওয়ার পরে সেখানে ক্রস সেকশন জয়েন্টে আমরা একটা 1/2 ইঞ্চি থিকের ওই মর্টারটা লাগিয়ে দিব। 1/2 ইঞ্চি থিকের মর্টার লাগানোর পরে সেই দুইটা ব্রিককে আমরা জুট বা গানি ব্যাগের মধ্যে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার 24 ঘন্টা হচ্ছে এমনি রাখবো, এরপরে এটাকে 7 দিনের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখার পরে এই দুইটা সিমেন্ট ব্রিককে আলাদা করব।
যদি ওই দুইটা ব্রিককে আলাদা করতে আমাদের 30 psi এর বেশি লোডের দরকার হয়, তখন আমরা বুঝতে পারবো যে এটা অ্যাডহেসিভ ক্ষমতা ভালো, এটা গুড কোয়ালিটির লাইম। আর যদি লেস দেন 30 psi হয় তাহলে বুঝবো যে এটা গুড কোয়ালিটির লাইম না। দেন টেনসাইল স্ট্রেংথ অফ টেস্ট, এটা কি করতে হয়, আবার একটা লাইম মর্টার বানাবো যেখানে 1:3 থাকবে, অর্থাৎ লাইমের পরিমাণ 1 এবং 3, 1 ভাগ লাইম নিলে 3 ভাগ স্যান্ড নিতে হবে, এবং পরিমাণ মতো পানি নিয়ে একটা পেস্ট তৈরি করব। পানি নিয়ে একটা মর্টার তৈরি করার পরে ওই মর্টারটাকে আমরা 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি অর্থাৎ 1.5 ইঞ্চির কিউব তৈরি করব, যার লেন্থ 1.5 ইঞ্চি, উইথ 1.5 ইঞ্চি এবং ডেপথ হবে 1.5 ইঞ্চি স্কোয়ারে একটা কিউব তৈরি করব, এবং এই কিউবটাকে আমরা পানিতে 7 দিন ভিজিয়ে রাখবো। 24 ঘন্টা বাইরে রাখার পরে পানিতে 7 দিন ভিজিয়ে রাখবো, এবং ভিজিয়ে রাখার পরে এটার উপরে টেনসাইল স্ট্রেংথ প্রয়োগ করব। টেনসাইল স্ট্রেংথ প্রয়োগ করার ফলে যদি এটা 7 দিনে 45 psi টেনসাইল স্ট্রেংথের মান আসে এবং 28 দিনে 90 psi টেনসাইল স্ট্রেংথের মান আসে, তখন আমরা বুঝবো এটা একটা গুড কোয়ালিটির লাইন। ঠিক সেম ভাবে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ করতে পারি, টেস্ট করতে পারি। এটা কিভাবে করতে হয়, আবার সেই 1:3 মর্টার নিব, মর্টার নেওয়ার পরে এবার কিউবটা বানাবো 2 ইঞ্চি, টেনসাইল স্ট্রেংথে বানিয়েছিলাম 1.5 ইঞ্চি, এবার বানাবো 2 ইঞ্চি। বানানোর পরে এটাকে আবার সেই 7 দিন পানিতে রাখবো, পানিতে রাখার পরে এর কম্প্রেসিভ টেস্ট করব। টেস্ট করার পরে যদি 7 দিনে 200 psi রেজাল্ট দেয়, ওই মর্টারটাকে ভাঙতে যদি আমাদের কম্প্রেসিভ টেস্টের মাধ্যমে ভাঙতে যদি 200 psi লাগে এবং 28 দিনে যদি 450 psi লাগে, তাহলে বুঝবো এটা গুড কোয়ালিটির লাইন। এরপর সাউন্ডনেস টেস্ট। সাউন্ডনেস টেস্টটা কি করতে হয়, যে আমরা এই একটা পেস্ট তৈরি করব, পানির সাথে লাইমকে একটা পেস্ট তৈরি করব। এখানে কোনো স্যান্ড ইউজ করবো না, শুধু লাইম এবং পানির একটা পেস্ট তৈরি করব। এই পেস্টটাকে আমরা হাতের মাধ্যমে 1 ইঞ্চি ডায়ের একটা বল তৈরি করব। বল তৈরি করার পরে সেটাকে আমরা 24 ঘন্টা কি করব, খালি রেখে দিব, এবং তারপরে 24 ঘন্টা পানি মানে একটা ভিজা ক্লথের মাধ্যমে এটাকে আবৃত করে রাখবো। আবৃত করে রাখার পরে, কভার করে রাখার পরে 24 ঘন্টা পরে এই কভারটা সরিয়ে 6 ঘন্টা এটাকে আবার আমরা নর্মাল টেম্পারেচারে রেখে দেব। রেখে দেওয়ার পরে স্টিম করার পরে তারপরে যদি এইখানে কোনো ক্র্যাকেট দেখা দেয়, তাহলে বুঝবো যে এটা গুড কোয়ালিটির লাইম না, আর যদি ক্র্যাক না দেখা দেয় তাহলে বুঝবো যে এটা গুড কোয়ালিটির লাইম।